আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। এইচএসসি 2022 সালের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এবং আজকের ভিডিওতে আমরা অর্থনীতির দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আলোচনা করব। তোমাদের দ্বিতীয় সপ্তাহের অর্থনীতি অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ নির্ভুল সমাধান আমাদের চ্যানেলে এখন আমরা দিয়ে দিচ্ছি। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখবে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। একটি ভিডিও তৈরি করতে আমাদের 4 থেকে 5 ঘন্টা সময় লাগলেও তোমার একটি লাইক দিতে কিন্তু মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিবে। তোমার একটি লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ যোগাবে। সো আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমেই আমরা তোমাদের অ্যাসাইনমেন্ট কী দেওয়া হয়েছে সেটি দেখে নিচ্ছি। তোমাদের অ্যাসাইনমেন্টে বলা হয়েছে রবির বাবার 2 বিঘা কৃষি জমি আছে। উক্ত জমির আলোকে একটি টেকসই পরিবেশ বান্ধব একটি কৃষিভিত্তিক প্রকল্পের রূপরেখা প্রস্তুত করো। এখন তোমাদের কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাগুলো হলো বাংলাদেশে কৃষির পরিবর্তনের ধারা, জলবায়ু পরিবর্তনজনিত সংকট উত্তরণে অভিযোজনের উপায় অনুসন্ধান, কৃষিতে পারমাণবিক শক্তি, জৈব প্রযুক্তি আইসিটি এর ব্যবহারের সুফল, কৃষি উন্নয়নে কৃষি প্রযুক্তি, সরকারের গৃহীত নীতি ও কর্মসূচির সাফল্য। এই ভিডিওটিতে তোমাদের অতি উত্তম পাওয়ার যোগ্য যেই উত্তরটি লেখা প্রয়োজন সেই উত্তরটি আমরা এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তাই অতি উত্তম পাওয়ার জন্য তোমাদের যতগুলো লিখতে হবে ততগুলো লেখাই আমরা এখানে দিচ্ছি। তার কারণে ভিডিওটি খুবই বড় হবে। তাই তোমাদের অনুরোধ করব হাতে সময় নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং আমরা এখানে যা যা লিখছি তোমরা তাই অ্যাসাইনমেন্টে লিখো, কোনো কিছু স্কিপ করো না, কারণ স্কিপ করলে তোমাদের নম্বর কিছুটা কমে যেতে পারে। আর সম্পূর্ণ লিখলে ইনশাআল্লাহ তোমরা সর্বোচ্চ নম্বর পাওয়ার নিশ্চয়তাই পাবে। সো উত্তরে তোমরা লিখবে রবি বাবার 2 বিঘা জমিতে টেকসই পরিবেশ বান্ধব কৃষিভিত্তিক প্রকল্পের রূপরেখা প্রস্তুত করার জন্য আমাদেরকে নিম্নলিখিত বিষয়গুলো মেনে চলতে হবে। নিম্নে রবি বাবার 2 বিঘা জমিতে টেকসই পরিবেশ বান্ধব কৃষিভিত্তিক প্রকল্পের রূপরেখা প্রস্তুত করা হলো। এখন আমাদের প্রথম যেই নির্দেশনাটি দেওয়া হয়েছিল সেটি নিয়ে আমরা লিখব। বাংলাদেশের কৃষি পরিবর্তনের ধারণা। বাংলাদেশের বর্তমানে কৃষিতে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। স্বাধীনতার পর কৃষি উৎপাদনযোগ্য ভূমির পরিমাণ বৃদ্ধি পায়নি, অথচ প্রতি মুহূর্তে বৃদ্ধি পাচ্ছে খাদ্য গ্রহণকারীর সংখ্যা। বিদ্যমান কৃষিভূমিতে বসতবাড়ি নির্মাণ ও নগরায়নের ফলে কৃষি উৎপাদনযোগ্য ভূমির পরিমাণ ব্যাপকভাবে হ্রাস পাওয়া সত্ত্বেও কৃষি উৎপাদনে বাংলাদেশের সফলতা বিশেষভাবে উল্লেখযোগ্য। এ পরিবর্তন উৎপাদনের কলাকৌশল, উপকরণসমূহের প্রয়োগ, শস্য, উদ্ভিদ ও প্রাণীজ সম্পদ পরিচর্যা, কৃষি উৎপাদনের পরিমাণ ইত্যাদি ক্ষেত্রে বিশেষ লক্ষণীয়। এবার আমরা খাদ্যশস্য উৎপাদন নিয়ে আলোচনা করব। বর্তমানকালে বিভিন্ন শস্যের প্রচলিত বীজের পরিবর্তে উদ্ভাবিত নতুন নতুন জাতের উচ্চ ফলনশীল বীজের ব্যবহার এমন বাড়ছে। বিশেষ করে ধান উৎপাদনের ক্ষেত্রে তা বিশেষভাবে লক্ষণীয়। বর্তমানে প্রায় 37টি উচ্চ ফলনশীল ধানের চাষ হচ্ছে। খ, মানুষ ও পশু চালিত লাঙ্গলের পরিবর্তে পাওয়ার টিলার, ভাড়ায় চালিত ট্রাক্টর বাহিত লাঙ্গল, শস্য মাড়াই যন্ত্র ইত্যাদি ব্যবহার চলছে। গোবর সারের পরিবর্তে বিভিন্ন ধরনের কৃত্রিম সার ও কীটনাশকের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বৃষ্টিপাতের পরিবর্তে যন্ত্রনির্ভর পানি সেচের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। শস্য বহুমুখীকরণ ও শস্য উৎপাদনে পরিবর্তনের ধারার আরেকটি রূপ। আবার এক জমিতে এখন বছরে 2-3টি শস্যের চাষ চলছে। কৃষক তার জমির আইলে ফসলের গাছ লাগাচ্ছে, জমি পতিত না রেখে সেখানে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করছে। ফলে নিবিড় চাষের মাত্রা আওতা বাড়ছে। শস্য উৎপাদনের পরিমাণেও এসেছে দারুণ পরিবর্তন, যা নিচে সারণী থেকে লক্ষণীয়। উদ্ভাবিত নতুন প্রযুক্তিকে প্রকৃত ব্যবহার করতে হবে। কৃষকের খামারে মাঠে দ্রুত পৌঁছাতে বর্তমান কৃষি সম্প্রসারণ কৌশল এবং মোবাইল ফোন সংযোজনের মাধ্যমে ইলেকট্রনিক্স এগ্রিকালচার তথা ই কৃষির প্রচলন প্রয়োজন। বা কৃষি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকা শক্তি। আর
কৃষির উন্নয়ন বহুলাংশে নির্ভর করে তথ্য ও প্রযুক্তির সঠিক ও সময়োপযোগী ব্যবহারের উপর। বাংলাদেশের কৃষি উন্নয়ন তো বটেই, কৃষক পরিবর্তনশীল কৃষি উৎপাদনের চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য প্রযুক্তির ব্যবহার সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা বিশ্ব এখন তথ্য প্রযুক্তির উপর নির্ভরশীল। 2014-15 অর্থ বছরে দেশের জিডিপিতে সমন্বিত কৃষি খাতেরও অবদান ধরা হয় শতকরা 15.9696 ভাগ, অর্থাৎ পূর্বের তুলনায় বর্তমানে দেশের অভ্যন্তরীণ উৎপাদনে কৃষি খাতের অবদান অনেক কমে এসেছে। দেশে শিল্প, সেবা ও ব্যবসা ক্রমে উন্নত হওয়ায় এমনটি হচ্ছে। জিডিপিতে কৃষির উপখাতগুলোর অবদানের ক্ষেত্রে যথেষ্ট তারতম্য দেখা যায়। উপখাতগুলোর মধ্যে শস্য ও শাকসবজি উপখাতের অবদান সবচেয়ে বেশি। তারপর রয়েছে প্রাণী সম্পদ ও বনজ সম্পদ উপখাত। সার্বিক বিবেচনায় মৎস্য খাতের অবদান প্রাণী সম্পদ ও বনজ সম্পদ উপখাত থেকে বেশি। জলবায়ু পরিবর্তন জনিত সংকট উত্তরণে অভিযোজনের উপায়, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় যে শর্তটা দিয়েছিল বা দ্বিতীয় যে নির্দেশনা দিয়েছিল সেটার উত্তর। বাংলাদেশের ভূখণ্ড উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ক্রমশ ঢালু, এর ফলে নদ নদীর গতিপথ উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে। এ ধরনের ভৌগোলিক অবস্থানজনিত কারণে বাংলাদেশে প্রায় প্রতি বছরই ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, অনাবৃষ্টি প্রভৃতি প্রতিকূল অবস্থা দেখা দেয়। জলবায়ুগত কোনো উপাদানগুলো ফসল উৎপাদনের জন্য প্রতিকূল পরিবেশের সৃষ্টি করে। প্রতিকূল পরিবেশ সৃষ্টিকারী জলবায়ুগত উপাদানগুলোর মধ্যে রয়েছে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস, বন্যা, খরা ইত্যাদি। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস বাংলাদেশের প্রায় প্রতি বছরই ঘূর্ণিঝড় হয়ে থাকে। দেশের দক্ষিণাঞ্চলে সমুদ্র উপকূলীয় এলাকায় এর তীব্রতা বেশি। উপকূলের প্রায় 2.85 মিলিয়ন হেক্টর এলাকা প্রায় প্রতি বছরই ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়। সমুদ্রে এখন যখন নিম্নচাপ সৃষ্টি হয় তখন সামুদ্রিক ঘূর্ণিঝড়ের আকারে স্থলভাগের দিকে আসে। এর ফলে সমুদ্রের লবণাক্ত পানি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি উঁচু হয়ে অল্প সময়ের মধ্যে স্থলভাগে ঢুকে পড়ে। বন্যা সাধারণভাবে নদী, নালা, খাল, বিল দিয়ে স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি পানি বয়ে এলেই বন্যা দেখা দেয়। বন্যা বাংলাদেশে অতি স্বাভাবিক ঘটনা। কোনো বছর দেশের বিভিন্ন অঞ্চলে, আবার কোনো বছর বিভিন্ন সময়ে বন্যায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়। বৃষ্টি, জলীয় বাষ্প সমৃদ্ধ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর দিকে প্রবাহিত হয়। এই মৌসুমী বায়ু উত্তরের পাহাড়ের গায়ে বাধাপ্রাপ্ত হয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। বাংলাদেশের উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ক্রমশ ঢালু হওয়াতে বৃষ্টির পানি নদ নদী দিয়ে প্রবাহিত হয়ে দক্ষিণ দিকে যায়। খরা বাংলাদেশের একটি অতি পরিচিত ও মারাত্মক দুর্যোগ। খরার কারণে এদেশে 30-70% পর্যন্ত ফসলহানি হতে পারে। গাছের স্বাভাবিক বৃদ্ধি ও উন্নয়নের জন্য মাটিতে প্রয়োজনীয় পানির ঘাটতি হলে সেই অবস্থাকে খরা বলা হয়। যে মৌসুমে সাধারণত মাটিতে রসের এই ঘাটতি অবস্থা থাকে তাকে বলা হয় খরা মৌসুম। খরার প্রধান কারণগুলো হলো অনাবৃষ্টি, সেচের পানির অভাব, প্রখর রৌদ্রতাপ ও বেলে বা ঢালু জমিতে কোনো আচ্ছাদন না থাকা। খরা অবস্থায় চারাগাছ খুব সহজেই ক্ষতিগ্রস্ত হয়। খরাকে তীব্র, মাঝারি ও সাধারণ এই 3 ভাগে ভাগ করা যেতে পারে। বাংলাদেশের সকল মৌসুমে খরা দেখা দিতে পারে। বরেন্দ্র অঞ্চল ও গঙ্গা পলিমাটি এলাকায় নবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁ জেলায় প্রায় 10 লক্ষ হেক্টর জমিতে প্রতি বছর প্রচণ্ড খরা দেখা দেয়। বৃষ্টি ও জলাবদ্ধতায় ফসল রক্ষার কৌশল। অতিবৃষ্টি বাংলাদেশে জুন থেকে অক্টোবর মাসে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। এ সময় কখনো একটানা কয়েকদিন প্রচুর বৃষ্টি হয়ে থাকে। একে অতিবৃষ্টি বলে। অনেক ফসলে গাছের গোড়া নেতিয়ে বা হেলে পড়ে। এক্ষেত্রে গাছের চারার গোড়ার মাটি দিয়ে সোজা করে বাঁশের খুঁটির সাথে বেঁধে দিতে হবে। এ সময় শাকসবজির মাঠ বেশি ক্ষতিগ্রস্ত হয়। অনাবৃষ্টি যদি শুষ্ক মৌসুমে একটানা 15 দিন বা এর বেশি দিন বৃষ্টি না হয় তখন আমরা তাকে অনাবৃষ্টি বলি। অনাবৃষ্টির হাত থেকে ফসল রক্ষার জন্য সেচ দিয়ে থাকি। বৃষ্টি নির্ভর আমন ধানের চাষের ক্ষেত্রে যদি অনাবৃষ্টি দেখা দেয় তবে জমিতে সেচের ব্যবস্থা করতে হবে, জমিতে নিড়ানি দিতে হবে। শীতকালীন সবজি খেতে জাবড়া প্রয়োগ করে পানি সংরক্ষণ করতে হবে। 3. শিলাবৃষ্টি বাংলাদেশে সাধারণত মার্চ-এপ্রিল মাসে শিলাবৃষ্টি হয়।
শিলাবৃষ্টির কারণে বিশেষ করে রবি ফসল যেমন পেঁয়াজ, রসুন, গম, আলু ইত্যাদি নষ্ট হয়। শিলার আকার ও পরিমাণ এর ওপর ক্ষতি নির্ভর করে। ক্ষতি বেশি হলে এসব ফসল ক্ষেত থেকে সংগ্রহ করে ফেলতে হবে। কিছু ফসল বাড়ন্ত অবস্থায় শিলার আঘাতে ডালপালা ভেঙে নষ্ট হয়। এক্ষেত্রে ভাঙা ডালপালা ছাঁটাই করে সার ও সেচ দিয়ে যত্ন নিলে ফসলকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়। খরা অবস্থায় ফসল রক্ষার কৌশল। উপযুক্ত ফসল বা ফসলের জাত ব্যবহার। খরা শুরু হওয়ার আগেই ফসল তোলা যাবে এমন স্বল্পায়ু জাতের বা খরা সহ্য করতে পারে এমন জাতের ধান চাষ করতে হবে, অর্থাৎ এমন জাতের ফসল চাষ করতে হবে। যেমন আমন মৌসুমে বিনা ধান ৭, ব্রি ধান ৩৩ এক মাস আগে পাকে, ফলে সেপ্টেম্বর অক্টোবর মাসের খরা থেকে ফসল রক্ষা করা যায়। বিজয় প্রদীপ গমের দুটি খরা সহনশীল জাত। মাটি ছিদ্র নষ্টকরণ। খরা কবলিত এলাকার বৃষ্টির মৌসুমে শেষ হওয়ার পর মাটিতে অগভীর চাষ দিয়ে রাখতে হবে, এতে মাটির উপরিভাগের শুকনো ছিদ্রগুলো বন্ধ হয়ে যাবে। অগভীর চাষ। অগভীর চাষ দিয়ে মাটির আর্দ্রতা রক্ষা করতে হবে। প্রতি চাষের পর মই দিয়ে মাটিকে আঁটসাঁট অবস্থায় রাখতে হবে, এতে মাটিতে পানির অভাব পূর্ণ হবে। জাবরা প্রয়োগ। শুকনো খড়, লতাপাতা, কচুরিপানা দিয়ে বীজ বা চারা রোপণের পর মাটি দ্বারা ঢেকে দিলে আর্দ্রতা সংরক্ষিত থাকে। এর ফলে সূর্যের তাপে পানি বাষ্পে পরিণত হতে পারে না। অনেক দেশে কালো পলিথিন শিটও ব্যবহার করা হয়, এতে আগাছার উপদ্রবও কম হয়। খরায় পশু পাখি রক্ষার কৌশল। পশু পাখি থেকে আর কি ফসলকে রক্ষার কৌশল। খরা বাংলাদেশের একটি অতি পরিচিত প্রাকৃতিক দুর্যোগ। বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় প্রতি বছরই শুকনো মৌসুমে খরা কবলিত হয়। খরা মৌসুমে সবুজ ঘাসের অভাবে কৃষকেরা পশু খাদ্য হিসেবে মূলত খড়ের উপরই নির্ভরশীল থাকেন, কিন্তু পশুর স্বাভাবিক পুষ্টি চাহিদা মেটানোর জন্য ঘাস না খাইয়ে কেবলমাত্র খড়ই যথেষ্ট নয়। পশুকে কেবলমাত্র ছোবড়া জাতীয় খাদ্য খাওয়ালেই চলবে না। খড়ে অল্প পরিমাণ শর্করা রয়েছে, কিন্তু এর মধ্যে অন্যান্য খাদ্য উপাদান অনুপস্থিত। তাই কেবলমাত্র খড় বিচালি খেলে পশু পাখি অনিবার্যভাবেই অপুষ্টির শিকার হয়। এ কারণে খরা পরিস্থিতিতে পশু পাখিকে কাঁচা ঘাসের সম্পূরক বিভিন্ন ধরনের খাদ্য খাওয়ানো প্রয়োজন। আমাদের ৩ নম্বর যেই সংকেতটি বা দেওয়া হয়েছিল বা ধাপ দেওয়া হয়েছিল সেটিতে এখন আমরা চলে এসেছি। কৃষিতে পারমাণবিক শক্তি, জৈব প্রযুক্তি, আইসিটির ব্যবহারের সুফল নিয়ে আলোচনা করতে বলা হয়েছিল। সো আমরা এখন এটা নিয়ে আলোচনা করব। কৃষিতে পারমাণবিক পদ্ধতি বা প্রযুক্তি। কৃষিক্ষেত্রে পারমাণবিক শক্তি বিকিরণের নিয়ন্ত্রিত উপায়ে কাজে লাগানোই হলো পারমাণবিক কৃষি পদ্ধতি বা প্রযুক্তি। সুনির্দিষ্টভাবে বলতে গেলে পারমাণবিক প্রযুক্তি এর অধীনে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহারের মাধ্যমে উদ্ভিদ বা প্রাণীর গুণগত, পরিমাণগত ও রূপগত পরিবর্তনকে কৃষিতে পারমাণবিক পদ্ধতি বা প্রযুক্তি বলে পরিচিত। বায়োটেকনোলজি পদ্ধতি বা জৈব প্রযুক্তি। বায়োটেকনোলজি পদ্ধতি বা জৈব প্রযুক্তি উদ্ভিদ, প্রাণী এবং অণুজীবের পরিমিত রূপান্তর ও মান উন্নীতকরণ যে বৈজ্ঞানিক কলাকৌশল ব্যবহার করা হয় তাই হলো বায়োটেকনোলজি পদ্ধতি বা জৈব প্রযুক্তি। এই প্রযুক্তির সাহায্যে বিদ্যমান উদ্ভিদ ও প্রাণী থেকে উন্নতর ও অধিক উৎপাদনক্ষম ধরনের উদ্ভিদ, উপাদান ও প্রাণীর প্রজনন সম্ভব। বাংলাদেশ কৃষিক্ষেত্রে আইসিটি এর ব্যবহার। বাংলাদেশ কৃষকদের কৃষি উৎপাদন ও কৃষি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সহায়তা করার উদ্দেশ্যে আইসিটি ব্যবহারের ক্ষেত্রে ইতিমধ্যেই যথেষ্ট অগ্রগতি হয়েছে। নিচে এর বিবরণ দেওয়া হলো। কৃষি তথ্য সার্ভিস। বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ কৃষি তথ্য সার্ভিস প্রতিষ্ঠানটি আইসিটি এর সাহায্যে কৃষকদেরকে কৃষি সংক্রান্ত তথ্য ও প্রযুক্তি জানতে সাহায্য করছে। প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন অঞ্চলে সিনেমা ভ্যানে করে তথ্য ও প্রযুক্তি নির্ভর বিনোদনমূলক কৃষি অনুষ্ঠান প্রচার করছে। এক্ষেত্রে বিনোদন লাভের সাথে সাথে কৃষকেরা কৃষি উৎপাদন সম্পর্কিত বিভিন্ন বিষয় জানতে পারছে। প্রতিষ্ঠানটি ওয়েবসাইটের মাধ্যমে তারা কৃষি উৎপাদনের সাথে জড়িত বিভিন্ন সমস্যার সমাধান পেতে পারে। ইন্টারনেট। আজকাল বাংলাদেশের শিক্ষিত কৃষকরা ইন্টারনেটের মাধ্যমে কৃষি উৎপাদন ও পণ্য বিপণন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে জানতে পারে। কৃষি তথ্য সার্ভিস। গ্রাম পর্যায়ে কৃষি তথ্য ও যোগাযোগ
কেন্দ্র স্থাপন করে তার মাধ্যমে কৃষি তথ্য হস্তান্তরের ব্যবস্থা করে। এখন দেশে কৃষি তথ্য পাওয়ার জন্য কতগুলো ওয়েবসাইট রয়েছে, এগুলো আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেব। এসব ওয়েবসাইটের মাধ্যমে কৃষকেরা কৃষি উৎপাদন সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান পেতে পারে এবং পৃথিবীর বিভিন্ন দেশের কৃষি উৎপাদন ব্যবস্থার সাথে পরিচিত হতে পারে। টিভি চ্যানেল, কৃষক ও কৃষি উন্নতির জন্য কৃষি তথ্য প্রদানের ব্যাপারে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো যথেষ্ট তৎপর। এ প্রসঙ্গে চ্যানেল আইয়ের হৃদয়ের মাটি ও মানুষ, বৈশাখী কৃষি ও জীবন, বাংলা ভিশনের শ্যামল ছায়া, জিটিভির সবুজ বাংলা ইত্যাদি উল্লেখযোগ্য। এসব অনুষ্ঠানের মাধ্যমে কৃষকরা স্বচক্ষে কৃষির বিভিন্ন বিষয় অবলোকন করে যথেষ্ট জ্ঞান অর্জন ও প্রয়োগ করতে পারে। মোবাইল ফোন, বর্তমানে মোবাইল ফোন ব্যবহার করেও কৃষকেরা কৃষিকাজে উপযোগী তথ্য ও পরামর্শ পেতে পারে। মোবাইল কোম্পানি বাংলালিংক এর জিজ্ঞাসা 7676 নম্বরটি কৃষি সংশ্লিষ্ট সেবাদানের জন্য উন্মুক্ত রেখেছে। কৃষকরা গ্রামাঞ্চলে সরকারি ও বেসরকারি উদ্যোগে পরিচালিত কৃষি কল সেন্টারগুলোতে কল করে সরাসরি অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান পেতে পারে। এভাবে দেখা যায় আইসিটি ব্যবহার করে কৃষকরা সহজেই দেশ ও দেশের বাইরে কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য ও উপাত্ত জানতে পারে এবং তার সাহায্যে সুষ্ঠুভাবে কৃষিকাজ চালাতে পারে। বাংলাদেশের কৃষিতে আইসিটি ব্যবহারের সুফল নিয়ে আলোচনা করা যাক। বর্তমানকালে ফলপ্রসূ উপায়ে কৃষিকাজে পরিচালনার জন্য আইসিটির ব্যবহারের বিকল্প নেই। নিচে বাংলাদেশের কৃষিতে আইসিটি ব্যবহারের সুফল নিয়ে আলোচনা করা হলো। আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রাপ্তি। কৃষিকাজে আবহাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়মতো বীজ বপন, চারা তৈরি, রোপণ, কীটনাশক প্রয়োগ ইত্যাদি ক্ষেত্রে আগাম আবহাওয়া বিষয়ক তথ্য জানা একান্ত প্রয়োজন। আবহাওয়ার সাথে সামঞ্জস্য বিধান করে শস্য ও মৎস্য ক্ষেত্রে কতগুলো সম্পূরক ও প্রতিরোধমূলক কার্যক্রম গ্রহণ করা যায়। তাছাড়া কৃষিকাজ সুষ্ঠুরূপে পরিচালনার জন্য কৃষকদের জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা ও সমাধান, প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস ইত্যাদি সম্পর্কেও অবহিত হতে হয়। উন্নত উপকরণের তথ্য। আজকাল কৃষি উৎপাদনের মান ও পরিমাণ বৃদ্ধির জন্য দেশে দেশে উন্নত বীজ, সার, কীটনাশক উদ্ভাবিত হয়েছে। এর সাথে রয়েছে নতুন নতুন কৃষি যন্ত্রপাতির ব্যাপারও। মানসম্মত সর্বাধিক কৃষি ফলন পাওয়ার জন্য সর্বোত্তম কৃষির উপকরণ ও টেকসই প্রযুক্তির নির্বাচন প্রয়োজন। এক্ষেত্রে যথার্থ তথ্য দ্রুত পেতে হলে আইসিটির ব্যবহার অত্যাবশ্যক। কৃষি উপকরণ সমূহ ব্যবহারের নিয়মকানুন। কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উন্নত ও আধুনিক কৃষি যন্ত্রপাতি ও উপকরণ সংগ্রহের সাথে সাথে তার ব্যবহারের নিয়মকানুন জানা অত্যাবশ্যক। এক্ষেত্রে ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করা প্রয়োজনীয় বিষয় সহজেই জানা যায়। কৃষি উৎপাদন সর্বাধিক করার জন্য প্রয়োজনীয় উপকরণ সমূহ সময়মতো ও প্রয়োজনীয় পরিমাপে সংগ্রহ করা দরকার। এক্ষেত্রে আইসিটির ব্যবহারের মাধ্যমে সব ধরনের তথ্য পাওয়া যেতে পারে। রোগবালাই দমন। নতুন উদ্ভাবিত বীজ ব্যবহার করতে গিয়ে ক্ষতিকর ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদির আক্রমণে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। এক্ষেত্রে রোগবালাই দমনের উদ্দেশ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইসিটির ব্যবহার করা আবশ্যক। বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় সাধন। কৃষিকাজ করে আশানুরূপ ফল পেতে হলে উৎপাদনের উদ্দেশ্যে পরিচালিত সকল কাজের মধ্যে সমন্বয় সাধন জরুরি। এক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ ও দিক নির্দেশনা পেতে হলে আইসিটির ব্যবহার করা আবশ্যক। সুতরাং বলা যায়, কৃষি খাতকে অধিক উৎপাদনক্ষম করতে হলে আমাদের কৃষকদেরকে ধীরে ধীরে আইসিটির ব্যবহারে তৎপর হতে হবে। এবার আমরা আমাদের শেষ যেই ধাপটি রয়েছে বা শেষ প্রশ্ন যেটি রয়েছে সেটির সমাধান করব। কৃষি উন্নয়নে কৃষি প্রযুক্তি, সরকারের গৃহীত নীতি ও কর্মসূচির সাফল্য মূল্যায়ন। কৃষির টেকসই উন্নয়নের জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোতে অনেক তথ্য প্রযুক্তি রয়েছে। এসব তথ্য প্রযুক্তি কৃষকের ব্যবহার উপযোগী ও সহজবোধ্য করে তোলে। স্বল্প সময়ের মধ্যে তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে পারলে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকের আর্থসামাজিক ও অর্থনৈতিক অবস্থার ব্যাপক উন্নতি হবে।
জীবনযাত্রার মান বাড়বে, কৃষি লাভজনক ও ঝুঁকিমুক্ত হবে, তরুণ উদ্যোক্তারাও এ খাতে এগিয়ে আসবে, কৃষিতে নতুন প্রাণের সঞ্চার হবে, এতে সংশয়ের কোনো অবকাশ নেই। সারা দেশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ১৩,০০০ কৃষিকর্মী আছেন, আর কৃষি পরিবার রয়েছে ১,৬২,০০,০০০। এই বিপুল সংখ্যক কৃষি পরিবারের মধ্যে আধুনিক লাক্সই প্রযুক্তি পৌঁছে দিতে তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহারের বিকল্প নেই। এক্ষেত্রে ই কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ই কৃষি হলো ইলেকট্রনিক প্রবাহের মাধ্যমে কৃষি ভিত্তিক তথ্য সরবরাহের একটি আধুনিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় ইন্টারনেট, রেডিও, টেলিভিশন ও মোবাইল ফোন ব্যবহার করে ইলেকট্রিক যন্ত্রের মাধ্যমে দ্রুততার সঙ্গে কৃষির জন্য প্রয়োজনীয় তথ্য নির্ভরযোগ্যভাবে কৃষি উপকরণ ও পণ্য ব্যবসায়ী, গবেষক, সম্প্রসারণশীল কর্মী, পরিকল্পনাবিদ ও ভোক্তা ইত্যাদি গোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া হয়। উদাহরণ হিসেবে বলা যায়, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট কৃষকের জন্য বিনামূল্যে অনলাইনে সার সুপারিশ সেবা চালু করছে। বাংলাদেশের সব অঞ্চলের মাটি গবেষণা করে দীর্ঘ ৫ বছরের চেষ্টায় ফসলের অধিক উৎপাদন ও সুষম মাত্রার সার প্রয়োগের লক্ষ্যে একটি সফটওয়্যার উদ্ভাবন করে এই প্রতিষ্ঠানটি। সফটওয়্যারের মাধ্যমে জানা যাবে কৃষি জমিতে কোন সার কী পরিমাণ প্রয়োগ করতে হবে। এই অনলাইন ফার্টিলাইজার রিকমেন্ডেশন সিস্টেম সফটওয়্যার ব্যবহার করে মাটির পুষ্টিমানের তথ্য, ফসলের পুষ্টি চাহিদা ও সারে পুষ্টির উপাদানের পরিমাণ বিশ্লেষণ করে সার প্রয়োগের নির্দেশনা পাবে কৃষক। এর ফলে কৃষক ফসল ভেদে ২০ থেকে ৩০ ভাগ ফলন বাড়বে, গাছের স্বাস্থ্য ভালো থাকবে, রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ কম হবে, উৎপাদন খরচ হ্রাস পাবে, মাটির স্বাস্থ্য ভালো থাকবে। তাই এই সেবা কৃষকের কাছে দ্রুত পৌঁছে দেওয়া প্রয়োজন। ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র বাংলালিংকের ৭৬৭৬ নম্বরে ফোন করে বা গ্রামীণ সিআইসি থেকে যে কেউ এই সেবা গ্রহণ করতে পারবে। পরিবেশ দূষণের সাথে সাথে অভিযোজনের জন্য বাংলাদেশ সরকার ইতিমধ্যেই নীতি নির্ধারণ ও কয়েকটি আইন প্রণয়ন করেছে। এগুলোর মধ্যে জাতীয় পরিবেশ নীতি ১৯৯২, জাতীয় পরিবেশ অ্যাকশন প্ল্যান ১৯৯২, বন নীতি ১৯৯৪, বনায়ন মাস্টার প্ল্যান ১৯৯৩ থেকে ২০১২ ইত্যাদি প্রধান। উল্লেখযোগ্য আইনের মধ্যে আরও রয়েছে মৎস্য সংরক্ষণ আইন ১৯৮৯, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় ও অভিযোজন কর্মসূচিতে ত্বরান্বিত করার উদ্দেশ্যে সরকার নিজস্ব তহবিলের মাধ্যমে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। বাংলাদেশের কৃষিক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলার জন্য গৃহীত উল্লেখযোগ্য পদক্ষেপগুলো হলো: পরিবর্তিত জলবায়ু উপযোগী ধান ভিত্তিক প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ প্রকল্প, জামালপুর ও শেরপুর জেলার চর এলাকার নাজুক কৃষকদের খাদ্য নিরাপত্তা ও খামারের উৎপাদন বৃদ্ধি প্রকল্প, জলবায়ু পরিবর্তনে চরম হুমকির মুখে প্রতিকূল পরিবেশে অবস্থানকারী নারী ও শিশুর জন্য সুপেয় সরবরাহ ও সামাজিক সুরক্ষাকরণ প্রকল্প, জলাভূমি বন পুনরুদ্ধার ও জীববৈচিত্র্য সংরক্ষণ, উপকূলীয় এলাকার বনায়ন প্রকল্প, পোল্ডার ৫ এর বেড়িবাঁধ ও অবকাঠামোগত নির্মাণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা প্রকল্প, মাল্টিপারপাস সাইক্লোন সেন্টার নির্মাণ, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় জলাভূমির বন পুনরুদ্ধার ও জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প এবং উপকূলীয় এলাকার বনায়ন প্রকল্প। উপরোক্ত বিষয়গুলো মেনেই রবির বাবার ২ বিঘা জমিতে টেকসই পরিবেশ বান্ধব কৃষিভিত্তিক প্রকল্প প্রস্তুত করা যায়। সো এই ছিল তোমাদের দ্বিতীয় সপ্তাহের অর্থনীতি দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্টের সমাধান। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে। তোমাদের সকল সোশ্যাল প্ল্যাটফর্মে ভিডিওটা শেয়ার করে দিবে, যাতে তোমার বন্ধুরাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধান পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।